প্রিয় দর্শক শ্রোতা, আমি বিমল কুণ্ডু একজন বাঙালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ। বন্ধুগণ, আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে আমি বাংলাদেশে বাঙালি সংস্কৃতির যে বিপর্যয় ঘটছে এবং বাঙালির সংস্কৃতি আজকে হুমকির মুখে এবং বিলুপ্তির পথে, তা নিয়ে ভিডিও করব। আজকে সেই ভিডিওর প্রথম পর্ব, একটি বড় সাবজেক্ট, কাজে কয়েকটি পর্বে ভাগ করে এই ভিডিওটি আপনাদের সামনে আমি উপস্থাপন করব। আজকে এই ভিডিও প্রথম পর্ব। বন্ধুগণ, আমরা এই ভিডিও যা নিয়ে বর্ণনা করেছি সেই সাবজেক্টের বা বিষয়ের নাম দিয়েছি প্রসঙ্গ বাংলাদেশ, বাঙালি সংস্কৃতি আজ বিলুপ্তির পথে বা বিলুপ্তির পথে বাঙালি সংস্কৃতি। বন্ধুগণ, আসুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। কা আ তরুবর পঞ্চবিদাল চঞ্চল চিয়ে পৈঠকাল দৃঢ় করিয় মহানুহ পরিমাণ লুই ভনয় গুরু পুছিয় জ্ঞান। বন্ধুগণ, এই ছোট্ট কবিতাটি হচ্ছে আমাদের বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতির গর্ভ কবিতা। এই কবিতাটি রচনা করেছিলেন মধ্যযুগে কবি লুইপাদ। হ্যাঁ বন্ধুগণ, আপনারা ঠিক অনুমান করেছেন, এই ভাষার নাম চর্যাপদ। এই চর্যাপদের মধ্য দিয়েই আমরা আজকে যে বাংলা ভাষা সেখানে এসে পৌঁছেছি। বন্ধুগণ, যারা বাংলা ভাষা এবং সংস্কৃতি নিয়ে চর্চা করেন তারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের এই বাংলা ভাষার বয়স মাত্র 1200 বছর হলে, কিন্তু তৎকালীন সময়ে আজকের যে বাংলা ভাষা ঠিক এতটুকু পরিশুদ্ধ না হলেও তখনও এক প্রকারের ভাষা ছিল, তাকেও বাংলা ভাষা বলতো। সেটা ছিল মানুষের কথ্য ভাষা, সেটা তখনও লিখিত রূপ পায়নি। যেটা আমরা বললাম প্রথমেই, এই যে চর্যাপদ, এটাই হচ্ছে বাংলা ভাষার প্রথম লিখিত রূপ। সে মধ্যযুগে আমাদের কবি, সাহিত্যিক, জ্ঞান পিপাসু মানুষেরা অনেক সাধনা করে, অনেক পরিশ্রমের বিনিময়ে আজকে একটা মূল বাংলা ভাষা গড়ে তুলতে সমর্থ হয়েছিলেন এবং তার মধ্য দিয়ে আজকে আমরা পরিপূর্ণ একটা বাংলা ভাষা পেয়েছি, যে ভাষা আজকে বিশ্ব মাতৃভাষা হিসাবে পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়িয়েছে এবং বিশ্ব মানবের স্বীকৃতি লাভ করেছে। বন্ধুগণ, বহু কষ্ট, বহু তিতিক্ষা আমাদের এই ভাষা গড়ে তোলার পিছনে আছে এবং ভাষার সঙ্গে সঙ্গে ভাষা যেভাবে বর্ধিত হয়েছে, এই ভাষা বর্ধনের সঙ্গে সঙ্গে বিকশিত হয়েছে আমাদের বাঙালি সংস্কৃতি। তাই আমরা যখনই ভাষার কথা বলি তখনই একই সঙ্গে উঠে আসে আমাদের ভাষা ও সংস্কৃতির কথা। আমাদের ভাষার সঙ্গে সংস্কৃতি অঙ্গাঙ্গিভাবে জড়িত, তেমনি সংস্কৃতির সঙ্গেও বাংলা ভাষা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই দুয়ের সংমিশ্রণে গড়ে উঠেছিল একদিন বাঙালি জাতি। এই বাঙালি জাতি সংগ্রাম করেছে, কষ্ট করেছে, কিন্তু বছরের পর বছর
শত শত বছর ধরে, হাজার হাজার বছর ধরে বাঙালিকে থাকতে হয়েছে পরাধীন জাতি হিসাবে। সেই পরাধীনতার শিকল ছেঁড়া গান আমরা এই আলোচনার মধ্য দিয়ে গাইব। গাইতে গাইতে বর্তমান অবস্থায় এসে পৌঁছব। আমাদের বাংলা ভাষার সর্বপ্রথম পরিপূর্ণ একটা পুস্তকের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ সমাচার বা শ্রীকৃষ্ণের গান। এটি লিখেছিলেন বরুচণ্ডী দাস। এটাই বাংলা ভাষায় সর্বপ্রথম পুস্তক বলা হয়ে থাকে, কিন্তু এটা রচনা করেছিল কবিতায়। বাংলা ভাষার সর্বপ্রথম উপন্যাস, যেটা ছিল তৎকালীন সুধী সমাজের কল্পনার বাইরে, সেই উপন্যাস রচনা করেন টেকচাঁদ ঠাকুর। উপন্যাসের নাম আলালের ঘরের দুলাল। তারপর একদিন বহু লেখকের, বহু কবির, বহু সাহিত্যিকের, বহু জ্ঞানীর হাতের পরশ পেয়ে তাদের মেধার গুণে বাংলা ভাষা পরিস্ফুট হতে 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 একদিন একটা পরিপূর্ণ ভাষার রূপ লাভ করলেন। তার পিছনে বহু মানুষের বহু বছরের অবদান রয়েছে। নবম শতাব্দীতে আবির্ভাব হয়েছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এদের হাতে এবং আরও বহু সাহিত্যিকের হাতে পড়ে বাংলা ধীরে ধীরে পরিপূর্ণ রূপ লাভ করছিল। তারপর এলো নজরুল ইসলাম, এলেন সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালির রবীন্দ্রনাথ ঠাকুর। তার হাতের পরশ পেয়ে বাংলা ভাষা পরিপূর্ণ রূপ লাভ করল। বাঙালি তার এই ভাষার মধ্য দিয়ে গড়ে তুলেছিল তার ধর্মীয় এবং সামাজিক জীবন। কিন্তু সেই যে সংস্কৃতি গড়ে উঠেছিল সেটা ছিল অভিজাত শ্রেণীর সংস্কৃতি, বড়লোকের সংস্কৃতি। সাধারণ মানুষ এই সংস্কৃতি পালন করে তৃপ্ত ছিলেন না। তাই সাধারণ মানুষের সাধারণ দেবতা, দেব দেবী এবং ধর্ম গড়ে তোলার জন্যে এক শ্রেণীর বাঙালি, যারা প্রকৃতপক্ষে এই প্রকৃতির সন্তান, এই বাংলার সন্তান, এই মাটির, এই পলিমাটির সন্তান, এই প্রকৃতির নদ নদী ঘেরা এই প্রকৃতির সন্তান, তারা করম তুলে নিয়েছিলেন হাতে এবং সৃষ্টি করেছিলেন বাঙালির এক অমোঘ সংস্কৃতি, যাকে আমরা বলি মনসামঙ্গল কাব্য, যেটাকে বলা হয় লোকগীতি, লোকসঙ্গীত, লোককাব্য। সাধারণ লোকের ধর্ম এই কাব্যের মধ্য দিয়ে উঠে এসেছিল। সাধারণ মানুষের দেবীর রূপ নিয়েছিলেন মনসা। সাধারণ মানুষ সেই মনসা দেবীকে পূজা করে গড়ে তুলেছিলেন এক বিরাট সংস্কৃতি জগৎ। এই সংস্কৃতি জগতের সঙ্গে গড়ে তোলার পেছনে যেমন হিন্দু কবি, লেখক, মনীষীদের অবদান ছিল, তেমনি মুসলিম, সেই যুগের মুসলিম কবি, লেখক, গায়ক, এদের সবারই অবদান ছিল। আমরা যেমন বাংলায় রামায়ণ মহাভারত পাই, যেমনি বাংলায় চণ্ডী মঙ্গল, মনসা মঙ্গল পাই, তেমনি আবার মুসলিম কবিদের লেখা, আলাউলের লেখা, আলাউল ছিলেন আরাকান রাজ দরবারের রাজকবি, সেই মুসলিম আলাউলের লেখা আমরা পাই বাংলায় পদ্মাবতী। আবার নারী লেখক, ময়মনসিংহের নারী, সেই প্রাচীন যুগের নারী লেখক
চন্দ্রাবতীর লেখা পাই বাংলা রামায়ণ। এটাই নারী লিখিত প্রথম রামায়ণ। আমরা পাই মুসলিম দেবতা সত্যপীরের পাঁচালী। এই সত্যপীরকে আবার হিন্দুরা তার পাঁচালী রচনা করলেন হিন্দুদের মতো করে, সেটা হলো সত্যনারায়ণের পাঁচালী। এইভাবেই হিন্দু আর মুসলমানের ভাষা এবং সংস্কৃতি একই সাথে গড়ে ওঠে, একই রূপ লাভ করলো। আমরা একসাথে যেমন গান গেয়েছি, তেমনি একসাথে গাজনের মেলা হয়ে গেছে, গাজনের গানও গেয়েছি। আবার গাজনের গানের সঙ্গে সঙ্গে ফকিরের গান গেয়েছি, মাজারের গান গেয়েছি, আউল বাউলের গান গেয়েছি। এইভাবে বাঙালির সংস্কৃতি এবং বাঙালির সমাজ গড়ে উঠেছিল, যে সমাজ বেহুলা লক্ষ্মীন্দরের পালাগান শুনেছে, পালাগান শুনে চোখের জল ফেলেছে। সেই একই সমাজ লাইলি মজনুর পালাগান শুনে চোখের জল ফেলেছে। সেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এই সংস্কৃতি থেকে কাউকে ভাগ করা যায়নি, কাউকে বিচ্ছিন্ন করা যায়নি। এমনিভাবে যখন আমরা বর্ধিত হচ্ছিলাম, ঠিক তখনই আমাদের উপর বিদেশি শাসনে নেমে আসে ডিভাইড অ্যান্ড রুল পলিসি। তখনই একদিন যে হিন্দু মুসলমান মনে করত যে আমরা একই বৃন্তের ফুল, সেই হিন্দু মুসলমান কেমন করে রুল অ্যান্ড ডিভাইড পলিসির মাধ্যমে হয়ে গেল একই বৃন্তের দুটি ফুল। তার নাম হলো হিন্দু মুসলমান। এভাবে বাঙালি জাতি একটা বিভক্তির পথে এসে দাঁড়ালো। দাঁড়াতে দাঁড়াতে পাকিস্তান যখন সৃষ্টি হলো উপমহাদেশে, পাকিস্তান স্বাধীন রাষ্ট্র, তার একটা অংশে যে চিরন্তন বাংলা, যে বাংলা ছিল বাঙালির প্রাণ, সেই নদী মেখলা বাঙালি পড়ে গেল পাকিস্তানের মধ্যে। তার নাম হলো পূর্ব পাকিস্তান, এবং আমরা যাকে বলতাম পূর্ব বাংলা। পাকিস্তান হওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তান শাসক গোষ্ঠী তারা এই বাংলা ভাষার উপরে তাদের কোপ দৃষ্টি পড়ল। তারা বাংলা ভাষাকে, বাঙালি সংস্কৃতিকে শেষ করে দেওয়ার জন্য আঘাত হানলেন। এটা হলো বাংলা ভাষা ও সংস্কৃতির উপর প্রথম আঘাত। সেই আঘাত এসেছিল 1948 সনে, যখন জিন্না সাহেব বলেছিলেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। সে সময় এক বাঙালি সন্তান কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত, তিনি পাকিস্তানের গণপরিষদ দাঁড়িয়ে বলেছিলেন, না, আমরা বাঙালিরা পাকিস্তানের মেজরিটি, আমাদের বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করতে হবে। কিন্তু পাকিস্তানি কর্তৃপক্ষ তা শোনেনি। ধীরেন্দ্রনাথ দত্ত যখন পূর্ব পাকিস্তানে ফিরিলেন, তিনি এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বললেন, এরে সর্বনাশ হতে যাচ্ছে, তোরা এখন কী করবি কর। শুরু হলো ভাষা আন্দোলন। সেই 1952 সালের ভাষা আন্দোলনের কথা আপনারা জানেন। তারই প্রতিভূ, তারই স্মারক চিহ্ন আমাদের প্রাণের শহীদ মিনার, যেখানে প্রতি বছর আমরা 21শে ফেব্রুয়ারির রাতে পুষ্পাঞ্জলি দিয়ে থাকি। বন্ধুগণ, বাংলা ভাষার নতুন করে জন্ম হলো 21শে ফেব্রুয়ারিতে 1952 সালে। এই ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাংলা ভাষার জন্য জীবন দিনের বাঙালি সন্তান সালাম, বরকত, রফিকেরা, তাদেরকে কেন্দ্র করে আমাদের বাংলা ভাষাকে চিরন্তন করে রাখার জন্য আব্দুল গফফার খান রচনা করলেন আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। এই গানের মধ্য দিয়ে বাংলা ভাষা দ্বিগুণ শক্তি পেয়ে জেগে উঠল এবং বাঙালির জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখালো। বন্ধুগণ, আজকে এই পর্যন্ত আমরা এইটুকু আশ্বস্ত করতে থাকি। প্রথম কথা ছিল আজকে কা তরু বড় পঞ্চমী ডালো, আর আজকে শেষ কথা
আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এইটুকু জপ করতে করতে আমরা আজকের প্রসঙ্গ এখানেই শেষ করি। জয় বাংলা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।